আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের ট্যাগ কোশ্চেন নিয়ে। অর্থাৎ এই ট্যাগ কোশ্চেনটা তোমাদের অনেকের কাছে অনেক সহজ লাগে, আবার অনেকের কাছে অনেক কঠিন লাগে, ঠিক আছে? সো যাই হোক, আজকে আমি এমনভাবে তোমাদের কাছে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব যে ট্যাগ কোশ্চেন এমনভাবে তোমারে বুঝাবো একেবারে তোমার কাছে পানির মতো সহজ মনে হবে, ঠিক আছে? আর আমি এমনভাবে পড়াবো, এইভাবে হয়তো তুমি পড়ো নাই, ঠিক আছে? তোমার একটু অন্যভাবে আমি বুঝাবো, এমনভাবে বুঝাবো যেন তোমার কাছে একেবারে সহজে তোমার মাথায় ঢুকে যায়, একেবারে ইজিলি তুমি যেন পারো, ঠিক আছে? আমি এইভাবেই তোমাদেরকে আজকে বুঝাই দেবো। 5টা রুলসের মাধ্যমে, দেখো 5টি রুলসের মাধ্যমে তোমাদের এই ট্যাগ কোশ্চেন কি করবো আমি সলভ করে দেব, ঠিক আছে? সো সবাই একটু খেয়াল করো, তোমরা একটু দেখো, এই যে দেখো ট্যাগ কোশ্চেন। এখন এখানে খেয়াল করো যে অক্সিলারি ভার্ব কি বলো তো ভাইয়া? সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্ব কি বলো তো? সাহায্যকারী ক্রিয়া, ঠিক আছে? এখন অক্সিলারি ভার্ব কোনগুলো বলো তো? কোনগুলো? এম, ইজ, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো কি অক্সিলারি ভার্ব। এরপরে দেখো মডেল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, আউট টু, ঠিক আছে? এগুলো কি মডেল ভার্ব, ঠিক আছে? আমি এইভাবে সাজায় কেন লিখছি জানো? তোমরা একেবারে ছন্দের সাথে মিলিয়ে পড়তে পারো, ঠিক আছে? এভাবে যদি পড়ো তাহলে তোমার দ্রুত মুখস্থ হবে। এইভাবে পড়বা ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, আউট টু, ঠিক আছে? এইভাবে তোমরা মুখস্থ করবা। এখন কথা হলো যে এই যে অক্সিলারি ভার্বটা, ঠিক আছে, এই অক্সিলারি ভার্বটা কোথায় বসে এবং কিভাবে বসে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, খেয়াল করো যে এই যে অক্সিলারি ভার্বটা তোমার কিভাবে বসে, কোথায় বসে, আমি একটু দেখাই দিচ্ছি। দেখো এখানে দেখো এক্সাম্পল দিচ্ছি যে হি ইজ রিডিং এ বুক। হি মানে সে, রিডিং মানে সে কি করতেছে? পড়তেছে। এ বুক একটি বই মানে সে কি করতেছে? একটি বই পড়তেছে, ঠিক আছে? এখন দেখো এই পুরো বাক্যর মধ্যে দেখো কোথাও কি অক্সিলারি ভার্ব আছে কিনা, তুমি একটু দেখো তো কোথাও আছে কিনা। এই যে দেখো এই ইজ এটা কিন্তু কি বলো তো? এটা একটা অক্সিলারি ভার্ব, বুঝতে পারছো? এই ইজটা কি বলো তো? এই ইজটা হলো একটা কি অক্সিলারি ভার্ব, ঠিক আছে? সো মনে রাখো, যেহেতু এই অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে এটাই কি হবে? বসে যাবে। এই যে এটাই কি হবে? বসে যাবে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওইটাই কি হবে? বসে যাবে। তাহলে তুমি এখানে লিখবা যে কি লিখবা? ইজ লিখবা, ঠিক আছে? ইজ। এখন দেখো হি ইজ রিডিং এ বুক, ঠিক আছে? এটা কি মানে এই যে হি ইজ রিডিং এ বুক, এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ বলো তো? এটা কিন্তু অ্যাফার্মেটিভ। যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে এই শেষে কি করতে হবে? নেগেটিভ বসাইতে হবে। আর এখানে যদি নেগেটিভ থাকে তাহলে শেষে কি বসাইতে হবে? অ্যাফার্মেটিভ বসাইতে হবে। অর্থাৎ এখানে যদি হাবোধক থাকে তাহলে এখানে নাবোধক বসাইতে হবে, আর এখানে যদি নাবোধক থাকে এখানে হাবোধক বসাইতে হবে। এইটাই নিয়ম, ঠিক আছে? যেহেতু দেখো হি ইজ রিডিং এ বুক মানে কি করতেছে? সে একটি কি করতেছে? বই পড়তেছে। হ্যাঁ, এখন এটা তো একটা পজিটিভ একটা বাক্য, অর্থাৎ এটা কিন্তু অ্যাফার্মেটিভ, ঠিক আছে? অ্যাফার্মেটিভ বাক্য। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তোমার শেষে কি হয় বলো তো? নেগেটিভ হয়। তাহলে তোমার কি করতে হবে? ইজ, এই যে অক্সিলারি ভার্ব বসে, এই অক্সিলারি ভার্বের সাথে তোমার কি করতে হবে? নট বসাই দিতে হবে। তাহলে তুমি এটা যদি নট বসাই দাও তাহলে কি হবে বলো তো? এই যে ইজেন্ট, ঠিক আছে? এই যে নট, ঠিক আছে? এই নটের সংক্ষেপে কিভাবে লেখে বলো তো? এই যে এন অ্যাপোস্ট্রোফ টি, ঠিক আছে? এইভাবে কিন্তু লেখে, নটের সংক্ষিপ্ত এইভাবে লেখে। যারা এই অ্যাপোস্ট্রোফ এটা বুঝো না, ঠিক আছে, তোমরা এইভাবে একটা দাগ দিবে, এইটারই অ্যাপোস্ট্রোফ বলে। আমি কিন্তু পাঞ্চুয়েশনে অ্যাপোস্ট্রোফকে আমি কিন্তু আলোচনা করছি, ঠিক আছে? ওই ভিডিওগুলো ওই পাঞ্চুয়েশনের বোর্ড কোশ্চেন সলভ করে দিছি, পাশাপাশি বেসিকটাও তোমাদের ক্লিয়ার করে দিছি। ওই দুইটা ভিডিও দেখলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এই যে কোশ্চেন মার্ক কোথায় বসে, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রোফ কোথায় বসে, এটা তোমরা শিখে যাবে, ঠিক আছে? একেবারে সহজ উপায়ে তোমাদেরকে শিখাই দিছি। সো তাহলে খেয়াল করো, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে এই জন্য আমি এখানে কি করছি? নট বসাইছি। অর্থাৎ এটারে কি করছি? নেগেটিভে নিয়ে গেছি। কি করছি? নেগেটিভ বাক্যে নিয়ে গেছি, ঠিক আছে? নেগেটিভে নিয়ে গেছি। তাহলে এখানে কি লিখছি? নট লিখছি, ঠিক আছে? এখন দেখো এই যে হিটা আছে না, এই হিটাও আমরা কি করব? শেষে বসাই দিতে হবে, ঠিক আছে? এখন তোমাদের প্রশ্ন হলো যে এই হিটা কেন বসাইলাম, ঠিক আছে? কি কারণে বসাইলাম, কি জন্য বসাইলাম, আমি একটু পরে আলোচনা করতেছি, ঠিক আছে? হিটা কেন বসাইলাম আমি একটু পরে আলোচনা করতেছি।
তারপরে দেখো যে রফিক হ্যাজ গট এ প্রাইজ। এখন এখানে দেখো তো কোথাও অক্সিলারি ভার্ব আছে কিনা দেখো তো, এই যে হ্যাজ, এই হ্যাজটা কি বলো তো, এই হ্যাজটাই একটা অক্সিলারি ভার্ব। এই হ্যাজটা কি বলো তো, অক্সিলারি ভার্ব। এই যে দেখো এখানে হ্যাজ আছে, এই যে এই হ্যাজটা কি একটা অক্সিলারি ভার্ব। আর আমি বলছি অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে কি হবে, এটাই কি হবে, বসে যাবে। তাহলে এখানে এই যে হ্যাজ আছে, এই হ্যাজটা এখানে কি করো, বসাই দাও। ঠিক আছে, এই হ্যাজটা কি করো, এখানে বসাই দাও। হ্যাঁ, এখন দেখো যে এখানে এই বাক্যটা কি পজিটিভ, মানে এই বাক্যটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এই দেখো এই বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ। হ্যাঁ, যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে এখানে কি বসাইতে হবে, নেগেটিভ। নেগেটিভ কি বসাবা, নট বসাবা। ঠিক আছে, তাহলে নটটা কিভাবে বসাবা, এই যে হ্যাজেন্ট। ঠিক আছে, হ্যাজেন্ট, এগুলো তোমরা পারো, তারপরও অনেকেই পারো না। তাহলে তুমি এখানে কি বসাবা, এই যে হ্যাজেন্ট। ঠিক আছে, তুমি কি বসাবা, হ্যাজেন্ট। এখানেও কি করবা, একটা নট বসাই দেবা। ঠিক আছে, এইভাবে এই নোটের সংক্ষিপ্ত এইভাবে বসাই, যে আমি এখানে কিন্তু দেখাই দিছি হ্যাজেন্ট। তাহলে কি, এই যে অক্সিলারি ভার্ব হ্যাজ বসাইছি, তারপরে এটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে এই জন্য এখানে কি করতে হবে, নেগেটিভ বসাইতে হবে। নেগেটিভ কি বসাবো, নট বসাবো। এই যে নট আমি কিন্তু বসাই দিছি, এটার কিন্তু অ্যাপোস্ট্রোফ বলে। এই যে এটার অ্যাপোস্ট্রোফ বলে। এখন দেখো এই যে রফিক, ঠিক আছে, এই যে রফিক, এই যে ব্যক্তিটা, এই রফিক ব্যক্তিটা কি ছেলে নামে বলো তো, এই রফিক কিন্তু ছেলে। ঠিক আছে, মানে পুরুষ। যদি পুরুষ থাকে তাহলে কি ব্যবহার করতে হয়, হি ব্যবহার করতে হয়। যদি পুরুষ থাকে তাহলে কি ব্যবহার করতে হয়, হি ব্যবহার করতে হয়। আর যদি মহিলা হইতো তাহলে কি ব্যবহার করতাম, সি ব্যবহার করতাম। তাহলে এই যে রফিক আছে, এই রফিক, এই জন্য আমি এই শেষে কি ব্যবহার করব, হি ব্যবহার করব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে এই যে শেষে যে কোশ্চেন মার্কটা আছে এটা কিন্তু তোমার দিতেই হবে। এটা মনে রেখো, ট্যাগ কোশ্চেনে তোমার কিন্তু কোশ্চেন মার্ক কিন্তু দিতেই হবে। ঠিক আছে, এই যে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কটা কিন্তু দিতেই হবে। এই কোশ্চেন মার্কগুলো তোমার দিতেই হবে। এটা যদি না দাও, তোমার এই ট্যাগ কোশ্চেন যদি পরিপূর্ণভাবে যদি হয়েও থাকে তারপরেও কিন্তু তোমার কি করবে না, মার্ক দিবে না। কেন দিবে না, কারণ তুমি এই যে এই প্রশ্নবোধক চিহ্নটা তুমি দেও নাই। ঠিক আছে, এই জন্য এই প্রশ্নবোধক চিহ্নটা তোমার কি করতে হবে, দিতেই হবে। এটা মাথায় রেখো। তাহলে আমাদের 1 নাম্বার রুলস ডান। ঠিক আছে, 2 নাম্বার রুলস আমি একটু দেখাই দিচ্ছি। দেখো, হ্যাঁ, যদি অক্সিলারি ভার্ব না থাকে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে তুমি কি করবা বলো তো। তাহলে তোমার এই যে ডু, তারপরে হচ্ছে ডাজ, তারপরে কি ডিড, ডু ডাজ ডিড, এই তিনটার তোমার সাহায্য নিতে হবে। হয় ডুর সাহায্য নিতে হবে, না হয় ডাসের সাহায্য নিতে হবে, না হয় ডিডের সাহায্য নিতে হবে তোমার। ঠিক আছে, তাহলে এখন কত হলো, এই ডু কখন বসাবো, ডাস কখন বসাবো, হ্যাঁ, ডিড কখন বসাবো, আমি একটু দেখাই। ডিড কখন বসাবো, যদি পাস্টে থাকে। হ্যাঁ, যদি বাক্যটা যদি দেখো যে ওটা যদি পাস্টে থাকে তাহলে তুমি কি বসাবো, যদি পাস্টে থাকে। ঠিক আছে, যদি পাস্টে থাকে তাহলে তুমি কি বসাবা, ডিড বসাবা। তাহলে তুমি কি বসাবা, ডিড বসাবা। আর যদি দেখো যে কোনো বাক্যে যদি দেখো এস বা ইএস থাকে, মনে রেখো কোনো বাক্যে যদি তুমি দেখো যে এস বা ইএস আছে, ঠিক আছে, তাহলে তুমি কি ব্যবহার করবা, ডাজ ব্যবহার করবা। ঠিক আছে, যদি কোনো বাক্যে যদি দেখো যে, হ্যাঁ, কোনো ভার্বে যদি দেখো যে এস বা কি আছে, ইএস আছে, হ্যাঁ, কোনো ভার্বের মধ্যে যদি তুমি দেখো, হ্যাঁ, এস বা ইএস আছে, তাহলে মানে এস বা ইএস আছে, তাহলে তুমি কি বসাবা, ডাজ বসাবা। তুমি কি বসাবা, তাহলে ডাজ বসাবা। মনে রেখো, এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। আর ডু এসে প্রেজেন্টে থাকলে তাহলে তো ডু, এটা আর বলার কিছু নেই। সো আমি একটু এক্সাম্পল দিয়ে তুমি একটু খেয়াল করো। দেখো, রহিম প্লেস ক্রিকেট, এখানে দেখো তো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা দেখো তো, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব কিন্তু নাই। ঠিক আছে, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। তাহলে আমার কি করতে হবে, এই তিনটার যে কোনো একটা সাহায্য নিতে হবে। এখন দেখো তো কোনটা সাহায্য আমরা নিতে পারি। দেখো এখানে দেখো এই যে প্লেস শেষে কিন্তু এস আছে, দেখছো, খেয়াল করছো, এই যে এস, হ্যাঁ, এই যে শেষে কিন্তু কি আছে ভাইয়া, এস আছে। ঠিক আছে, যদি এস থাকে, আমি কিন্তু বলছি যে এস বা ইএস যদি থাকে তাহলে কি করতে হয়, ডাজের ব্যবহার করতে হয়। ঠিক আছে, ডাসের ব্যবহার করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা কি করব বলো তো, ডাস লিখবো। কি লিখবো, ডাস। এই যে ডাস লিখলাম। এখন বলো এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স। রহিম প্লেস ক্রিকেট, রহিম কি করতেছে, ক্রিকেট খেলতেছে। রহিম কি করতেছে, ক্রিকেট খেলতেছে। এখন এটা কি একটা পজিটিভ, মানে এটা কি অ্যাফার্মেটিভ না বলো তো, হ্যাবাদক না। হ্যাঁ, এটা যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে আমার শেষে কি করতে হবে, নেগেটিভ বসাইতে হবে। তাহলে আমি এখানে নট বসাই, নেগেটিভ বসাই দিই, নট।
এই, ঠিক আছে, আমি এখানে কি করলাম, নট বসাই দিলাম। এখন দেখো এই যে রহিম, এই রহিম ব্যক্তিটা কি বলতো, এই রহিম ব্যক্তিটা কি পুরুষ না মহিলা? এই রহিম ব্যক্তিটা কিন্তু পুরুষ, আর পুরুষ থাকলে অলওয়েজ কি হয়, শেষে হি বসাইতে হয়। পুরুষ থাকলে কি বসাইতে হয়, হি বসাইতে হয়। মহিলা থাকলে কি বসাইতাম, সি বসাইতাম। তাহলে আমি শেষে কি বসাবো, হি বসাই দেব এই। আর এই কোশ্চেন মার্ক এটা তো দিতেই হবে শেষে, ঠিক আছে। তাহলে কি হলো, ডাজেন্ট হি, ডাজেন্ট হি, এইভাবে তোমরা লিখবা, ঠিক আছে। এরপরে 2 নম্বরটা দেখো, দে তানিয়া ড্যান্সেড ওয়েল। এখন এখানে দেখো তো কোথাও কি অক্সিলারি ভার্ব আছে কিনা, দেখো তো এই যে এখানে কোথাও কি অক্সিলারি ভার্ব আছে কিনা, দেখো আছে, কোথাও কিন্তু অক্সিলারি ভার্ব নাই। যদি আমি কিন্তু বলছি যদি অক্সিলারি ভার্ব যদি না থাকে, ঠিক আছে, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে তুমি কি করবা বলো তো, তাহলে তুমি হয় ডু, না হয় ডাজ, না হয় ডিড, এই তিনটা যে কোনো একটার কি করতে হবে, ব্যবহার তোমার করতে হবে। তাহলে তুমি কোনটার ব্যবহার করবা বলো তো? এখানে এই যে দেখো এই ইডি আছে, খেয়াল করছো তুমি, এই যে এখানে খেয়াল করো যে ইডি আছে, আর ইডি দিয়ে কিন্তু পাস্ট বোঝায়, ঠিক আছে। এই যে ডান্সেড, ঠিক আছে, ডান্স শেষে কি আছে, ইডি আছে, ইডি দিয়ে কি বোঝায়, পাস্ট বোঝায়। তোমরা যারা টেন্স জানো বা পড়ছো তারা কিন্তু জানো, ঠিক আছে। এজন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা টেন্সটা আগে শিখবা, তাহলে এই জিনিসগুলো তোমার কাছে কি হবে, একেবারে ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ইডি দিয়ে কি বোঝায়, অলওয়েজ পাস্ট বোঝায়। আর পাস্ট থাকলে কি ব্যবহার করবে বলো তো, ডিড ব্যবহার করবে। আমি কিন্তু বলছিলাম এই যে এই ডিড ব্যবহার করবা। তাহলে এখানে লিখে দাও ডিড, এই যে ডিড লিখে দাও, ঠিক আছে। এরপরে দেখো তানিয়া ড্যান্স ওয়েল, তানিয়া কি করতেছে, ড্যান্স করতেছে, ঠিক আছে। কি করতেছে, তানিয়া ড্যান্স করে। এখন এটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক, অর্থাৎ এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? এটা কিন্তু অ্যাফার্মেটিভ। যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে শেষে কি করতে হয়, নেগেটিভ বসাইতে হয়। তাহলে তুমি নট বসাই দাও, এই যে এটা অ্যাপোস্ট্রফ, এটা টি, নট বসাই দাও। তাহলে কি হলো, ডাজেন্ট, ঠিক আছে, ডাজেন্ট হইলো। এরপরে এখানে দেখো তো এই যে তানিয়া, তানিয়া কি পুরুষ না মহিলা বলো? তানিয়া যেহেতু মহিলা এই জন্য কি হবে, সি হবে, কি হবে, সি হবে। তাহলে এই শেষে তুমি কি বসাই দাও, সি বসাই দাও, এই ডান। 2 নম্বর রুলস কি, ডান। এখন আমি 3 নম্বর রুলসটা একটু তোমাদেরকে দেখাবো। 3 নম্বর রুলসটা একটু সবাই একটু খেয়াল করো। দেখো এখানে যে কোনো সেন্টেন্সে নেগেটিভ চিহ্ন আছে কিনা, মানে কোনো সেন্টেন্সে যদি নেগেটিভ কোনো ওয়ার্ড থাকে, ঠিক আছে, বা কোনো শব্দ যদি থাকে, তাহলে এই যে দেখো যদি নেগেটিভ ওয়ার্ড যদি থাকে তাহলে তুমি কি করতে পারবে না, এই যে নট, এই নটটা কি করতে পারবে না, বসাইতে তুমি পারবা না, ঠিক আছে। তাহলে কি হলো, কোনো সেন্টেন্সের যদি নেগেটিভ চিহ্ন থাকে তাহলে তুমি কি করতে পারবে না, নট বসাইতে পারবে না। এখন নেগেটিভ চিহ্ন কোনগুলো বলো তো, এই যে নো বডি, নাথিং, নো ওয়ান, নট, নো, এগুলো কি বলো তো, নেগেটিভ চিহ্ন। এগুলো তোমার একটু মুখস্থ করতে হবে, যে নো বডি, নাথিং, তারপর হচ্ছে নো ওয়ান, নট, তারপর হচ্ছে নো, ঠিক আছে। তারপরে আরও কিছু দেখো যে হার্ডলি, তারপর হচ্ছে স্কার্টসলি, তারপর হচ্ছে ফিউ, তারপর হচ্ছে লিটল, ঠিক আছে। এইগুলো যদি থাকে, ঠিক আছে, তাহলে তুমি ওই বাক্যের মধ্যে নেগেটিভ বসাইতে পারবে না, ঠিক আছে। তোমার ওখানে অ্যাফার্মেটিভ বসাইতে হবে। কিভাবে, আমি একটু এক্সাম্পল দিই তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই দিচ্ছি, খেয়াল করো সবাই। এই যে দেখো এখানে যে ইট হ্যাজ হার্ডলি রেইন ইন উইন্টার, ঠিক আছে। এখন এই যে বাক্যটা, এই বাক্যের মধ্যে দেখো তো কোথাও কি অক্সিলারি ভার্ব আছে কিনা, একটু দেখো তো অক্সিলারি ভার্ব কোথাও আছে কিনা। এই দেখো এই যে হ্যাজ, ঠিক আছে, এই যে হ্যাজ কিন্তু অক্সিলারি ভার্ব। আমি কিন্তু বলছি অক্সিলারি ভার্ব কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে, না কিন্তু তুমি চিনতে পারবা না। তাহলে তোমার এই যে অক্সিলারি ভার্বটা তুমি এখানে বসাই দাও, হ্যাজ, এই যে অক্সিলারি ভার্বটা তুমি বসাই দিলা। এখন তুমি দেখো এই যে হার্ডলি, ঠিক আছে, এই যে তুমি এই যে খেয়াল করছো এই যে হার্ডলি লেখা আছে। এখন এই যে বলছে যে হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, তারপর হচ্ছে নো বডি, নাথিং, নো ওয়ান, নট, নো, এই শব্দগুলো যদি কোনো বাক্যের ভিতর থাকে তাহলে ওই বাক্যে কি করতে, মানে ওই বাক্যটা কি হবে, তোমার
অ্যাফার্মেটিভ হবে, ঠিক আছে, মানে পরের অংশটা অ্যাফার্মেটিভ হবে, কারণ এই বাক্যগুলো থাকার কারণে এটা কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, বুঝতে পারছো? এর জন্য তোমার পরের অংশটা কি হবে, অ্যাফার্মেটিভ হবে। তাহলে তুমি এখানে কিন্তু নট বসাইতে পারবে না, এই জন্য আমি এখানে লিখছি যে তাহলে তুমি কি করতে পারবে না, নট বসাইতে পারবে না, তুমি কিন্তু নট বসাইতে পারবে না। তাহলে তোমার কি করতে হবে, অ্যাফার্মেটিভ আকারে তোমার লিখতে হবে। তাহলে এই যে দেখো তুমি কি লিখবা, তাহলে এই যে ইট লিখবা, তাহলে হি ইট, এই যে হ্যাজ ইট, এই যে তাহলে তুমি কি লিখবা, ইট লিখবা, ঠিক আছে, আইটি ইট, ইট লিখবা, তাহলে কি হলো, হ্যাজ ইট। এখন কথা হলো এই যে ইট কেন ব্যবহার করছি, কি জন্য লিখলাম, একটু পর আমি দেখাচ্ছি, একটু পর আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। আপাতত এতটুকু মাথায় রেখে তো অক্সিলারি ভার্ব পাইছি, অক্সিলারি ভার্ব বসাই দিছি, এই যে ইট আছে, ইটটা শেষে বসাই দিছি, আমাদের এটা ডান, ঠিক আছে। তারপর আরেকটা এক্সাম্পল দিছি, দেখো হি হ্যাজ ফিউ রিজন ফর স্টেডিং, ঠিক আছে। এখন কথা হলো যে এখানে দেখো, এখানে যে দেখো তো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা দেখো তো, এখানে কোথাও কি অক্সিলারি ভার্ব আছে কিনা, এই যে দেখো এই যে হ্যাজ, ঠিক আছে, এই হ্যাজ এটা কিন্তু কি অক্সিলারি ভার্ব, তাহলে তুমি এখানে হ্যাজ বসাই দাও। আরে মার্কারে যে কি সমস্যা, নতুন মার্কার তো কেমন যেন সমস্যা দিচ্ছে। আচ্ছা তাহলে তুমি কি করো, হ্যাজ বসাই দাও, এই যে এখানে কি করো, হ্যাজ বসাই দাও, ঠিক আছে, আমি হ্যাজ বসাই দিলাম। এখন দেখো এখানে দেখো এই যে ফিউ আছে, খেয়াল করছো তোমরা, এই যে ফিউ আছে। এখন এই ফিউটা, এই যে দেখো এই যে দেখছো এই যে ফিউ, হ্যাঁ এই যে ফিউ, যদি ফিউ থাকে তাহলে ওই বাক্যটা কিন্তু নেগেটিভ হয়ে যায়, কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। এই জন্য পরের অংশটা তোমার কি করতে হবে, তোমার অ্যাফার্মেটিভ বসাইতে হবে, অর্থাৎ হাবাদক বাক্য বসাইতে হবে। তাহলে তুমি এখানে কি বসাবো বলো, এই যে দেখো এখানে এই যে দেখো হি আছে না, হি, এই হিটা তুমি শেষে বসাই দেবে, এই হিটা তুমি শেষে বসাই দেবা, তাহলে কি হলো, হ্যাজ হি, হ্যাজ হি। আর এই প্রশ্নবোধক চিহ্নটা তোমার মাস্ট দিতেই হবে, না দিলে কিন্তু তোমার এটা কিন্তু কেটে দিবে, এটা মাথায় রেখো। তাহলে এটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। এই ইট হি এটা কেন বসাইলাম শেষে, একটু পর বলতেছি, একটু পর আমি বলতেছি, ঠিক আছে। এখন দেখো, হ্যাঁ আমি এখন রুলস না, এখন আমি তোমাদেরকে কয়েকটা একটু নিয়ম একটু দেখাচ্ছি, অর্থাৎ শেষে আগে বা কি বসবে একটু হ্যাঁ সামথিং কিছু একটু দেখাই দিচ্ছি, একটু খেয়াল করো। এগুলো তেমন রুলসের ভিতরে আমি ধরি নাই, ঠিক আছে, তোমরা একটু খেয়াল করো। যে দেখো যে সাবজেক্ট হিসাবে, ঠিক আছে, সাবজেক্ট হিসাবে প্রোনাউন বসবে, ঠিক আছে, নাউনের পরিবর্তে সাবজেক্ট হিসাবে কি বসবে, প্রোনাউন বসবে, কার পরিবর্তে, নাউনের পরিবর্তে, ঠিক আছে। মার্কারে বারবার সমস্যা দিচ্ছে। আচ্ছা সাবজেক্ট হিসাবে, ঠিক আছে, এই যে দেখো সাবজেক্ট হিসাবে হ্যাঁ প্রোনাউন বসবে, হ্যাঁ নাউনের পরিবর্তে, কার পরিবর্তে বলো তো, নাউনের পরিবর্তে। সাবজেক্ট হিসাবে প্রোনাউন বসবে নাউনের পরিবর্তে, কীরকম দেখো এই যে হি সি ইট দে, এই যে আমি এর আগে কিন্তু এক্সাম্পল দিছি, ওই যে আমি যে তোমাদেরকে যে পড়াইছিলাম তানিয়া, তারপর হচ্ছে রফিক, ঠিক আছে, তানিয়ার ওইখানে আমি কিন্তু সি বসাইছি কারণ সে মেয়ে। তারপর রফিকের ওই মানে রফিকের জায়গায় আমি কিন্তু হি বসাইছি, ঠিক আছে। ওইটাই বলছে যে নাউনের পরিবর্তে হ্যাঁ কোথাও হি বসবে, কোথাও সি বসবে, কোথাও ইট বসবে, কোথাও দে বসবে, বুঝতে পারছো? এই বিষয়টা কোনো কঠিন না, ঠিক আছে। এই জাস্ট এটা কিন্তু আগেও তোমার আমি দেখাই আসছি, ওই জিনিসটাই এখানে একটু লিখে দিছি। তারপরে দেখো পার্সন, হ্যাঁ নন পার্সন যদি প্লুরাল হয় তাহলে দে বসে। পার্সন অথবা নন পার্সন যদি প্লুরাল হয়, প্লুরাল মানে এক বচন না, বহু বচন, মানে একজনের বেশি, মানে 2 3 4 এইভাবে, ঠিক আছে। যদি প্লুরাল হয় কি হয় বলো তো, প্লুরাল হয়, হ্যাঁ তাহলে কি বসে, দে বসে, কি বসে, দে বসে, ঠিক আছে। কীরকম আমি একটু এক্সাম্পল দিই তাহলে আরও ক্লিয়ার হবে তোমার কাছে। দেখো যে রহিম, এই যে দেখো রহিম অ্যান্ড করিম, ঠিক আছে, তাহলে তুমি কিন্তু বুঝতে পারতেছো রহিম এবং করিম আর টু ব্রাদার। এখানে দেখো প্লুরাল হয়েছে, টু মানে 2 বুঝাইছে, 1 বুঝায় নাই, 2 বুঝাইছে, এর জন্য কি হয়েছে, প্লুরাল হয়েছে। তাহলে কি হলো, রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার, রহিম এবং করিম কি তারা 2 জন ভাই, ঠিক আছে। তাহলে এখানে কি হবে বলো তো, যে রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার, এখানে কি হবে বলো তো, এখানে দেখো তো কোথাও কি অক্সিলারি ভার্ব আছে কিনা বলো তো। এই যে দেখো এই আরটা কিন্তু কি বলো তো ভাইয়া, অক্সিলারি ভার্ব। এই আরটা কি বলো তো, অক্সিলারি ভার্ব। এই আরটা কি বলো তো ভাইয়া, অক্সিলারি ভার্ব। তাহলে এই আরটা তুমি বসাই দাও এখানে,
এই আরটা তুমি বসাই দাও, ঠিক আছে। এখন দেখো আরটা যেহেতু অক্সিলারি ভার্ব, আমরা কি করছি অক্সিলারি ভার্বটা কি করছি বসাই দিছি, ঠিক আছে। এখন দেখো ভাইয়া যে যেহেতু আমি বলছি যে যদি এই বাক্যটা যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ বসাইতে হবে। যে রহিম এবং করিম আর টু ব্রাদার, রহিম এবং করিম কি দুইজন ভাই, এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, এটা কিন্তু নেগেটিভ না, না বোধক না, এটা কিন্তু হা বোধক। এই জন্য আমার কি করতে হবে এখানে নেগেটিভ বসাইতে হবে। তাহলে কিভাবে নেগেটিভ বসাবো, এই আর এর সাথে মানে নট যুক্ত করতে হবে। আর এর সাথে নট যুক্ত করলে কি হবে বলো তো, আরেন্ট হবে, বুঝতে পারছো। আর এর সাথে কি যুক্ত করতে হবে, নট যুক্ত করতে হবে, তাহলে কি হবে আরেন্ট হবে, ঠিক আছে। এই যে দেখো তাহলে আমরা নট যুক্ত করি, তাহলে আমরা নট যুক্ত করি এই যে এই তাহলে এখন কি হয়েছে বলো তো, আরেন্ট হয়েছে, ঠিক আছে, আরেন্ট হয়েছে। এখন আমি কিন্তু তোমারে কিন্তু এই যে এখানে কিন্তু আমি যদি বলছি যে পার্সন নন পার্সন যদি প্লুরাল হয়, এখানে কিন্তু টু ব্রাদার প্লুরাল হয়েছে, তাহলে দে বসে, শেষে কি বসে দে বসে, শেষে কি বসে দে বসে। রহিম এবং করিম, রহিম এবং করিমের বদলে কি বসবে বলো তো, দে বসবে, ঠিক আছে। আচ্ছা তাহলে রহিম এবং করিমের বদলে কি বসবে বলো তো, দে বসবে। কারণ এই যে আমি বলছি যে পার্সন এবং নন পার্সন যদি প্লুরাল হয় কি হয় বলো তো, প্লুরাল হয়, তাহলে কি বসবে দে বসবে। কেমনে প্লুরাল হয়েছে, এই যে টু ব্রাদার মানে দুইজন ভাই, এর ভাইয়ের বদলে আমি কি লিখবো বলো তো, দে লিখবো, দে, ঠিক আছে। আর তারপর শেষে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দেবো, একেবারে সিম্পল, ঠিক আছে। এরপরে খেয়াল করো যে পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে হি সি বসে, ঠিক আছে। পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে কি বসে, হি বা সি বসে। যদি সিঙ্গুলার হয় তাহলে কি বসে, হি বা সি বসে। যেমন দেখো আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, রহিম প্লেস, যে এখানে খেয়াল করো যে পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে কি বসে, হি বসে অথবা সি বসবে। এখন ভাইয়া আমার কথা বোঝো যে এই যে এইখানে দেখো তো, এইখানে কোথাও কি অক্সিলারি ভার্ব আছে কিনা দেখো তো, কোথাও কি অক্সিলারি ভার্ব আছে, নাই, কোথাও কিন্তু অক্সিলারি ভার্ব নাই। তাহলে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমরা তিনটার কিন্তু সাহায্য নিতে পারি, হয় ডু, না হয় ডাস, না হয় ডিড, এই তিনটার কিন্তু আমরা সাহায্য নিতে পারি। তাহলে দেখো কখন কোনটা সাহায্য নেব, যদি পাস্ট হয় তাহলে ডিড, যদি কোনো ভার্বের মধ্যে, ঠিক আছে, ভার্বের মধ্যে যদি এস বা ইয়েস থাকে তাহলে কির ব্যবহার করব, ডাজের ব্যবহার করব। আর না, আর এগুলো না থাকলে তাহলে কি ডু হবে, ঠিক আছে, প্রেজেন্ট হবে। এখন দেখো এই যে রহিম প্লেস ক্রিকেট, এখানে দেখো ইএস আছে, ঠিক আছে, ইএস থাকলে কি যেন যুক্ত করব বলো তো, ডাস যুক্ত করব, মনে আছে। তাহলে আমরা এখানে কি যুক্ত করব, ডাস যুক্ত করব। আচ্ছা তাহলে আমরা এখানে কি যুক্ত করব, আরে সমস্যা কি, আচ্ছা ডাস, ডাস যুক্ত করব, ঠিক আছে। আচ্ছা এখন দেখো রহিম, রহিম কি বলতো পুরুষ, ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে শেষে কি ব্যবহার করব, হি ব্যবহার করব, এই যে হি। তো আমাদের এটা কি হয়ে গেল, ডান হয়ে গেল। এরপরে দেখো ভাইয়া, দেখো নন পার্সন, ঠিক আছে, নন পার্সন যদি সিঙ্গুলার হয়, ঠিক আছে, নন পার্সন যদি সিঙ্গুলার হয় মানে একলা যদি হয়, ঠিক আছে, তাহলে ইট বসে, কি বসে বলো তো, ইট বসে। নন পার্সন যদি সিঙ্গুলার হয় তাহলে কি বসে, ইট বসে, ঠিক আছে। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো দিস ইজ এ নাইস পেন, ঠিক আছে, দিস ইজ এ নাইস পেন মানে কি, এটা কি একটা সুন্দর কলম। এখন দেখো এই যে বাক্যটা, ঠিক আছে, এই যে এটা একটা সুন্দর কলম, এখানে দেখো এখানে কি অক্সিলারি ভার্ব আছে কিনা দেখো তো, এই যে ইজ, এই ইজ কি বলো তো অক্সিলারি ভার্ব, তাহলে তোমার এখানে কি বসাইতে হবে, ইজ বসাইতে হবে। যেহেতু দেখো এটা একটা পজিটিভ, অর্থাৎ এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, ঠিক আছে, এটা কিন্তু নেগেটিভ না, ঠিক আছে, এটা কিন্তু অ্যাফার্মেটিভ বাক্য। যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য এই জন্য তোমার এখানে কি করতে হবে, নেগেটিভ বসাইতে হবে, অর্থাৎ তোমার এখানে নট বসাইতে হবে, ইজেন্ট, ঠিক আছে, ইজেন্ট, এইভাবে ইজেন্ট বসাইতে হবে। আর আমি যে এখানে যে বলছি যে নন পার্সন যদি সিঙ্গুলার হয়, ঠিক আছে, এটা কিন্তু নন পার্সন, এটা কিন্তু কোনো পার্সন না, এটা কিন্তু নন পার্সন, ঠিক আছে। নাইস পেন, পেন এটা কিন্তু কোনো পার্সন না, এটা কিন্তু নন পার্সন, বুঝছো। এই যে পেন, পেন কিন্তু নন পার্সন, ঠিক আছে, ও কিন্তু সিঙ্গুলার মানে একলা আছে। এই জন্য শেষে কি বসাবা বলো তো, ইট বসাবা। এই জন্য এখানে কি বসাও, ইট বসাই দাও। আর এই কোশ্চেন মার্ক এটা তো দিয়েই দেবো সবসময়। তাহলে কি হলো, ইজেন্ট ইট। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর দেখো এই যে এভরিথিং, তারপর হচ্ছে এনিথিং, এরপর হচ্ছে নাথিং, হ্যাঁ,
এর ক্ষেত্রে ইট বসে, এভরিথিং, এনিথিং, নাথিং এর ক্ষেত্রে সর্বদা কি বসে বলো তো? ইট বসে। এর ক্ষেত্রে সর্বদা কি বসে? ইট বসে। এভরিথিং, এনিথিং, নাথিং এর ক্ষেত্রে সর্বদা কি বসে? ইট বসে। ঠিক আছে, কিভাবে বসে আমি একটু দেখাচ্ছি। দেখো এই যে দেখো এই যে এই বাক্যে দেখো এই যে নাথিং ক্যান হ্যাপেন। ঠিক আছে, নাথিং ক্যান হ্যাপেন। এখন প্রথমে দেখবা যে এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। এই যে দেখো এই ক্যান এটা কিন্তু অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তাহলে তুমি এখানে কি করবা? ক্যান বসাই দাও। ঠিক আছে, আর এই যে দেখো এই যে নাথিং, ঠিক আছে, আমি কিন্তু বলছি যে এই এভরিথিং, এনিথিং, নাথিং যদি থাকে তাহলে শেষে কি বসে বলো তো? ইট বসে। আর এই যে নাথিং ক্যান হ্যাপেন এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ বাক্য। এটা কি বলো তো? একটা অ্যাফার্মেটিভ বাক্য। যেহেতু এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য এই জন্য তোমার এখানে কি হতে হবে? ক্যান্ট বসাইতে হবে। কি বলছে? ক্যান্ট, ক্যান নট। এই ক্যান নটের সংক্ষিপ্ত কি বলো তো? ক্যান্ট। ঠিক আছে, তাহলে তোমার কি বসাইতে হবে? ক্যান্ট বসাইতে হবে। এই যে অ্যাপোস্ট্রোফ এটা, আর এইটা হচ্ছে টি। মার্কারে যে কি সমস্যা দেখা দিচ্ছে, এটা কিন্তু টি ভাইয়া, এটা টি। ঠিক আছে, তাহলে কি হলো? ক্যান্ট হইলো। আর এই যে দেখো নাথিং, এই নাথিং থাকলে কি যেন হয় বলো তো? ইট হয়। কি হয়? ইট হয় শেষে। তাহলে শেষে কি বসাই দাও? ইট বসাই দাও। তাহলে কি হলো? ক্যান্ট ইট। কি হলো? ক্যান্ট ইট। তাহলে আমাদের এটাও কি ডান। এরপরে খেয়াল করো, এভরিবডি, সামবডি, নোবডি, হ্যাঁ, এরপর হচ্ছে কি? এনিবডি। ঠিক আছে, যদি থাকে তাহলে শেষে কি হয়? দে হয়। তাহলে শেষে কি বসাইতে হয় বলো তো? দে বসাইতে হয়। এভরিবডি, তারপর হচ্ছে সামবডি, নোবডি, তারপর হচ্ছে এনিবডি, এগুলো যদি থাকে তাহলে শেষে কি বসাইতে হয়? দে বসাইতে হয়। তাহলে শেষে কি বসাইতে হয়? দে বসাইতে হয়। দেখো আমি এক্সাম্পল দিচ্ছি। দেখো এই যে দেখো নোবডি। ঠিক আছে, এই যে দেখো এই নোবডি আছে। এই যে দেখো নোবডি কল ইট। ঠিক আছে, তাহলে কি আছে? নোবডি কল ইট আছে। এখন খেয়াল করো এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে বলো তো? নাই। এখানে কি আছে? অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে আমি কিন্তু বলে দিচ্ছি, হয় ডু, না হয় ডাস, না হয় ডিড, এই তিনটার একটা সাহায্য নিতে হবে। এখন দেখো এখানে কি আছে, এখানে খেয়াল করো এই যে ইডি আছে। কি আছে বলো তো? ইডি আছে। ইডি কি জানো তো? ইডি মানে পাস্ট বোঝায়। ঠিক আছে, পাস্ট থাকলে অলওয়েজ কি হয় বলো তো? ডিড হয়। কি হয় বলো তো? ডিড হয়। এটা কিন্তু আমি আগে বুঝাই আইছি। ঠিক আছে, ডিড হয়। আচ্ছা, তাহলে এখানে ডিড হয়েছে। ঠিক আছে, আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ, ঠিক আছে, অ্যাফার্মেটিভ থাকলে অলওয়েজ শেষে কি হয় বলো তো? নেগেটিভ হয়। অ্যাফার্মেটিভ থাকলে কি হয় বলো তো? নেগেটিভ হয়। নোবডি কল ইট। ঠিক আছে, এটা কিন্তু অ্যাফার্মেটিভ না, এটা কিন্তু তোমার নেগেটিভ। কারণ এই যে নো কথাটা আইছে, ঠিক আছে, এটা কিন্তু নেগেটিভ। আর নেগেটিভ থাকার কারণে এখানে কিন্তু নট আর হবে না। ঠিক আছে, যেহেতু এটা নেগেটিভ এই জন্য এখানে কি হবে? অ্যাফার্মেটিভ হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এই যে ডিডের সাহায্য নিছি। এখন আমি এই যে নোবডি থাকলে কি যেন লিখবো? দে লিখবো। এই যে দেখো এই নোবডি থাকলে কি লিখবো? শেষে দে লিখবো। তাহলে এখানে শেষে কি লিখে দাও? দে লিখে দাও। এই রে আমার মার্কারের যে অবস্থা, নতুন মার্কার কিনছি, কি সমস্যা দিছে। আচ্ছা, দে বসবে। ঠিক আছে, তাহলে ভাই এখানে কি বসবে? দে বসবে। আশা করি সবাই বুঝতে পারছো। এই গেল তোমাদের টুকিটাকি কিছু বিষয়। ঠিক আছে, আমি দেখাই দিলাম। এবার 4 নাম্বার রুলসে আমি প্রবেশ করব। 4 নাম্বার রুলসটা একটু দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, খেয়াল করো, ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, লেট বা ডোন্ট, ঠিক আছে, যদি থাকে তাহলে উইল ইউ বসে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট, ঠিক আছে, বা ডোন্ট থাকে তাহলে কি বসে? উইল ইউ বসে। তাহলে সে কি বসে? উইল ইউ বসে। ডাইরেক্ট উইল ইউ বসাই দেবো। লেট থাকলে উইল ইউ বসাবা, ডোন্ট থাকলেও কি বসাবা? উইল ইউ বসাবা। কিভাবে হবে আমি একটু দেখাই দিচ্ছি। দেখো এই যে দেখো ডোন্ট ফরগেট মি। ঠিক আছে, এখন এই যে দেখো এই যে ডোন্ট লেখা উঠছে। ঠিক আছে, আমি কিন্তু বলছি যে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি কি থাকে? ডোন্ট থাকে। এই যে দেখো ডোন্ট আছে। ঠিক আছে, তাহলে ডোন্ট থাকলে তুমি কি ব্যবহার করবা বলো তো? উইল ইউ ব্যবহার করবা। কোনো কথা নাই, ডোন্ট ফরগেট মি, এখানে কিচ্ছু লেখা লাগবে না। তুমি কি লিখবা? ডোন্ট আছে, তাহলে তুমি কি লিখবা? উইল ইউ লিখবা। তাহলে তুমি কি লিখবা? উইল ইউ লিখবা। উইল ইউ, ঠিক আছে, উইল ইউ লিখবা। কোনো কথা নেই, উইল ইউ লিখে দিবা। এরপরে খেয়াল করো এই যে লেট দেম কাম হেয়ার। ঠিক আছে, লেট দেম কাম হেয়ার। এখন আমি কিন্তু বলছি লেট বা ডোন্ট থাকলে এই যে দেখো এখানে এই যে দেখো এই যে লেট আসছে। লেট থাকলে কি বসাবা জানো তো?
উইল ইউ বসাই দেবা, কি বসাই দেবা উইল ইউ, লেট দেম কাম হিয়ার, তাহলে এখানে কোনো কথা নেই, এই যে উইল ইউ বসাই দেবা, উইল ইউ, ঠিক আছে। আর এই প্রশ্নবোধক চিহ্ন তো সবসময় থাকবে, হ্যাঁ। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে কি ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট থাকে বা ডোন্ট থাকে তাহলে শেষে কি বসাবা বলো তো, যদি থাকে তাহলে কি বসাবা উইল ইউ বসাবা, কোনো কথা না, আর কিচ্ছু বসানো লাগবে না, উইল ইউ বসাই দেবা, ঠিক আছে। যদি লেট থাকে বা ডোন্ট থাকে তাহলে তুমি কি বসাবা উইল ইউ বসাবা, ঠিক আছে। এই যে ডোন্ট আছে আমি এখানে কি লিখছি উইল ইউ বসাই দিচ্ছি, লেট আছে আমি এখানে কি বসাই দিচ্ছি উইল ইউ বসাই দিচ্ছি, শেষ, হ্যাঁ। এরপরে দেখো যে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, ওই একই সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি আহ্বান করা হয়, ঠিক আছে, আমন্ত্রণ করে, ঠিক আছে, আমন্ত্রণ করে বা যদি আহ্বান করে, হ্যাঁ, আমন্ত্রণ করা বোঝায় অথবা যদি আহ্বান করা যদি বোঝায়, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি আমন্ত্রণ করা বোঝায় অথবা যদি আহ্বান করা বোঝায়, হ্যাঁ, তাহলে ওন্ট ইউ বসে, কি বসে বলো তো ওন্ট ইউ বসে, ঠিক আছে। যদি আমন্ত্রণ করা বোঝায় বা আহ্বান করা বোঝায় তাহলে কি বসে বলো তো ওন্ট ইউ বসে। কীরকম আমি একটু দেখাই, দেখো এই যে কাম অ্যান্ড সিট, ঠিক আছে, কাম অ্যান্ড সিট মানে আসো এবং কি করো সিটের মধ্যে বসো, ঠিক আছে, আসো এবং কি করো সিটের মধ্যে বসো, তাহলে এটা কিন্তু আহ্বান বুঝাইছে। তাহলে আহ্বান অথবা কি আমন্ত্রণ যদি বুঝায় তাহলে কি লিখবা বলো তো ওন্ট ইউ লিখবা, তাহলে এখানে কি লিখবা ওন্ট ইউ, এই যে ওন্ট ইউ, আর কিচ্ছু লেখা লাগবে না, জাস্ট ওন্ট ইউ লেখলেই তোমার কি এনাফ হয়ে যাবে। এরপর দেখো সিং এ সং, ঠিক আছে, মানে কি একটি গান গাও, সিং এ সং মানে কি একটি গান গাও, ঠিক আছে। এই যে দেখো এই সিং এ সং মানে কি একটি গান গাও, হ্যাঁ। তাহলে তুমি এখানে কি লিখবা বলো তো ওন্ট ইউ লিখবা, এই যে ওন্ট ইউ, ঠিক আছে। কারণ আমন্ত্রণ বা আহ্বান বুঝাইলে সেই ক্ষেত্রে তুমি কি লিখবা ওন্ট ইউ লিখবা, কি লিখবা ওন্ট ইউ লিখবা, মাথায় রেখো বিষয়টা। তাহলে আমাদের এই 4 নাম্বারটা ডান, ঠিক আছে। এবারে আমি দেখাবো 5 নাম্বার রুলসটা, মানে সর্বশেষ রুলসটা আমি একটু তোমাদেরকে দেখাই দেব, ঠিক আছে। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, একটু খেয়াল করো সবাই। এই যে দেখো এই লেটাস বা লেটস যদি থাকে তাহলে শ্যাল উই বসে, লেটাস বা লেটস যদি থাকে তাহলে কি বসে শ্যাল উই বসে, হ্যাঁ। আমি একটু এক্সাম্পল দিই তাহলে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে, একটু খেয়াল করো যে এই যে দেখো এই লেটাস গো আউট ফর এ ওয়াক, ঠিক আছে। এখন আমি কিন্তু বলছি লেটাস যদি থাকে বা লেটস থাকে তাহলে কি বসে বলো তো শ্যাল উই বসে, তাহলে তুমি কি করবে এখন বলো, তাহলে তুমি কি করবে শ্যাল উই বসাই দেবা, শেষ তোমার কাজ। তাহলে তুমি শ্যাল উই বসাই দেবা, শ্যাল উই বসা। আর এই প্রশ্নবোধক চিহ্ন তো অবশ্যই থাকবে। আর একটা কথা তোমাদেরকে আমি গুরুত্ব দিয়ে বলি যে প্রত্যেক ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, ঠিক আছে, সবসময় শেষে প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই তোমরা দেবা। যদি না দাও তোমার যদি ওটা যদি কারেক্টও হয় তারপরে তোমার কিন্তু মার্ক দিবে না, এটা মাথায় রেখো। আর এই যে প্রশ্নবোধক চিহ্ন তারপরে অ্যাপোস্ট্রোফ, ঠিক আছে, এগুলো অনেকেই বুঝো না যে এটা কি বা কিভাবে হয়, হ্যাঁ। এটা নিয়ে আমার কিন্তু পাঞ্চুয়েশনের একটা ক্লাস আছে, তুমি যদি আমার ওই পাঞ্চুয়েশনের ক্লাসটা যদি দেখো তাহলে তোমার কাছে কিন্তু একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। পাঞ্চুয়েশনের বোর্ড কোর্স আমি সমাধান করে দিচ্ছি, তারপর হচ্ছে তোমার বেসিকটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। পাঞ্চুয়েশন ওই ক্লাসটা দেখো, দেখো এগুলো তোমার কাছে একেবারে পানির মতো সোজা হয়ে যাবে, এমনভাবে আমি বুঝিয়ে দিচ্ছি তোমারে, ঠিক আছে। আর আজকের এই ক্লাসে ট্যাগ কোশ্চেন আশা করি তোমার একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এরপরও যদি তোমার কোনো অংশে যদি কোনো সমস্যা থাকে ওই অংশটা তুমি একটু বারবার একটু দেখবা কষ্ট করে, তাহলে দেখো ওই জায়গাটা তোমার সলভ হয়ে যাবে। এরপরও যদি না বুঝো কমেন্টে জানাও, আমি অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। সো এই তোমাদের এই 5টি রুলসের মাধ্যমে তোমাদের কি ট্যাগ কোশ্চেন আমি সলভ করে দিলাম, তোমাদের এই ট্যাগ কোশ্চেন কি করলাম সলভ করে দিলাম, ঠিক আছে। 5টি রুলসের মাধ্যমে, কয়টা রুলস 5টা রুলসের মাধ্যমে শেষ করে দিলাম। সো ভাইয়ারা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।